নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, ভগবানের আবির্ভাব। ক্যান্সারের ওষুধ যে প্রায় আবিষ্কার করে ফেলেছেন তা ললিতাক্ষ নিজেই বুঝতে পারছিলেন। উত্তেজনায় তার বুক কাঁপছিল, তেষ্টা পাচ্ছিল, হাত পা ঠান্ডা আর মাথা গরম হয়ে উঠছিল। ললিতাক্ষর সামনে একটা কাঁচের পাত্র বুনসেন বার্নারের ওপর বসানো। ভিতরে একটা সবুজ তরল টকবক করে ফুটছে। সবুজ রংটা আরও গাঢ় হয়ে কালচে মেরে এলে তিনি সেটা একটা পিউরিফায়ারের মধ্যে রাখবেন। একটা ফানেলের ভিতর দিয়ে পরিশুদ্ধ তরলটি একটি টেস্ট টিউবে এসে জমবে। তারপর আর মাত্র দুটো পর্যায় থাকবে। ক্যান্সারগ্রস্ত ইঁদুর খাঁচায় ধুঁকছে, তার উপর তিনি প্রয়োগ করবেন। কিন্তু ফলাফল কি হবে তা ললিতাক্ষ জেনে গেছেন। তার একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, সেটা হলো কপালের বাঁ দিকে একটা আপ। যখনই তিনি কোনো সাফল্যের কাছাকাছি আসেন তখনই ওই আপটার মধ্যে একটা কুরকুর শব্দ হয়, ঠিক যেন একটা পোকা আবের মধ্যে ঘুরে ঘুরে কুরকুর করে আনন্দে গান গায়। ললিতাক্ষর আবের মধ্যে পোকাটা এখন কুরকুর কুরকুর শব্দ করছে। ললিতাক্ষ যখন সর্দি কাশির ওষুধ আবিষ্কার করেছিলেন তখনও আবের মধ্যে এরকমই শব্দ হয়েছিল। আর সে কি ওষুধ! 4 বার নাক ঝাড়লেই সর্দির সাপ। সেবার সর্দির ওষুধ আবিষ্কারের জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। ক্যান্সারের ওষুধ আবিষ্কারের জন্য অতএব দ্বিতীয়বার নোবেল প্রাইজও তার বাঁধা। আবের ওপর আদর করে একটু হাত বুলিয়ে নিলেন ললিতাক্ষ। এমন সময় ল্যাবরেটরির দরজা খুলে বনমালী ঢুকল। বনমালী ললিতাক্ষর কাজের লোক। বাইরে দুজন লোক এসেছেন। এই সকালে আবার কে এলো? তা কি জানি, একজন বেটে, অন্যজন লম্বা। ভালো লোক বলে মনে হচ্ছে না। যান, গিয়ে দেখুন। ভালো লোক নয় কি করে বুঝলি? আপনিও বুঝবেন। আমি শুধু কয়েছিনু যে বাবু এখন কাজে ব্যস্ত, দেখা হবে না। তাইতে প্রায় মারতে এলো। ও, তাই বুঝি খারাপ লোক? তা কি চায় তারা? তার জিজ্ঞেস করার সাহস হয়নি। আপনার ভিজিটার, আপনি গিয়ে সামাল দিন। ললিতাক্ষ সাধারণত উটকো লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন না, কিন্তু আজ তিনি নিজের সাফল্যের আনন্দে এত ডগমগ যে বার্নারের তাপটা কমিয়ে উঠে পড়লেন। চল তো, গিয়ে দেখি কেমন লোক। ললিতাক্ষর বাইরের ঘরে যে দুজন অপেক্ষা করছিল তারা সুবিধের লোক নয় তা এক নজরেই বোঝা যায়। বেটে লোকটা ভীষণ বেটে, 5 ফুটের নিচেই হবে, আর তার চেহারা অনেকটা ফুটবলের মতো গোলাকার। লম্বা লোকটি আবার বিসদৃশ্য রকমের লম্বা এবং দৈত্যের মতোই তার স্বাস্থ্য। মিল একটা জায়গায়, দুজনের চোখই ভাটার মতো জ্বলন্ত। দেখলেই মনে হয় এরা চোখের ইশারায় মানুষের গলা নামিয়ে দিতে পারে। কোন দেশের লোক তাও বুঝবার উপায় নেই। গায়ের রং তামাটে উজ্জ্বল, মুখও ভাবলেশীন, চুল কালো। সাহেব, বাঙালি, চীনে সবই হতে পারে। কি চাই আপনাদের?
মেয়েটি লোকটা তার ভাটার মতো চোখ দুটোকে আরও গনগনে করে ললিতাক্ষর দিকে চেয়ে থেকে পরিষ্কার বাংলায় বলল, তুমি জড়িবুটিওয়ালা ললিতাক্ষ সেন? এ কথায় কার না রাগ হয়? নোবেলজয়ী বৈজ্ঞানিক ললিতাক্ষ বিশ্ববন্দিত বিজ্ঞানী। তাকে প্রথম পরিচয় তুমি করে সম্বোধন, আর জড়িবুটিওয়ালা বললে তো তার ক্ষেপে যাওয়ারই কথা। ললিতাক্ষ খেপলেন এবং দাঁত কড়মড় করে বললেন, তার মানে এটা কি ইয়ার্কির জায়গা? মেটে লোকটা একটা মস্ত চুরুট ধরিয়ে একগাল কটুগন্ধের ধোঁয়া ছেড়ে বলল, শান্ত হও। তুমি যে একটা মেডেল পেয়েছ তা আমরা জানি। ললিতাক্ষ অবাক হয়ে বললেন, মেডেল? কিসের মেডেল? ওই যে নোবেল প্রাইজ না কি যেন? তা সে যাকগে, তুমি যে ভালো ছেলে তা আমরা জানি। ললিতাক্ষ রাগে কাঁপছিলেন বটে, কিন্তু কাঁপতে কাঁপতেও তিনি লক্ষ্য করলেন বেটে লোকটার বাঁ কপালে একটা কালো রঙের জরুল। লোকটা মাঝে মাঝে জরুলটায় হাত দিচ্ছে। ললিতাক্ষ বললেন, আপনারা বেরিয়ে যান, আমার বাজে কথায় নষ্ট করার মতো সময় নেই। বেটে লোকটা একটু গা জ্বালানো হাসি হেসে বলল, কেন, কি এমন রান্নাবান্নার কাজে ব্যস্ত আছো হে? হ্যাঁ? বলেই ললিতাক্ষর মুখে এক ঝাঁক ধোঁয়া ছেড়ে লোকটা খ্যাঁক খ্যাঁক করে অপমানসূচক একটা তাচ্ছিল্যের হাসি হাসল। তারপর বলল, আগেকার লোকেরা ভক্তি শ্রদ্ধা জানত, আর এখনকার তোমরা ছ্যা ছ্যা, একটু ভদ্রতাও জানো না দেখছি। এ কথায় ললিতাক্ষ লোকটাকে খুন করার জন্য পকেটে হাত দিয়ে রিভলভার খুঁজতে লাগলেন, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল তার রিভলভার নেই, কোশমিন কালেও ছিল না। বেটে লোকটা কিন্তু ললিতাক্ষর মনের কথা টের পেল এবং সঙ্গীর দিকে হাত বাড়িয়ে বলল, খেলনাটা দাও তো। দৈত্যটা একটা রিভলভার বের করে বেটের হাতে দিল, আর বেটেটা রিভলভারটা নিজের বুকের দিকে তাক করে ট্রিগার টিপে দিল। ভীষণ একটা শব্দ, ধোঁয়ার ভিতরে বুলেটটা লোকটার বুকে লেগে ঠং করে মেঝে গড়িয়ে পড়ল। বেটে লোকটা খ্যাঁক খ্যাঁক করে হেসে বলল, দেখলে তো, বিশ্বাস না হয় নিজেই চেষ্টা করে দেখো। এই নাও রিভলভার, জেনুইন জিনিস, সত্যিকারের গুলি ভরা আছে। বলতে বলতে রিভলভারটা এগিয়ে দিল লোকটা। লোকটা সোফায় গা এলিয়ে বসে আর এক কুণ্ডলি ধোঁয়া ছেড়ে বলল, আর লজ্জা কি, চালাও না। আচ্ছা আনাড়ি রে বাবা। ললিতাক্ষ রিভলভারটা তুলে দম করে গুলি করলেন। গুলিটা আগের বারের মতোই লোকটার বুকে লেগে ছিটকে পড়ল। লোকটা খ্যাঁক খ্যাঁক করে হাসতে হাসতে বলল, কি হলো হে, মেডেল পাওয়া কম্পাউন্ডার, সুবিধে করতে পারলে? দাও, খেলনাটা আমার হাতে দাও। আর শোনো, আমি হচ্ছি ভগবান, আমার সঙ্গে ইয়ার্কি করতে নেই। ললিতাক্ষ রাগে গড়গড় করে বললেন, ভগবানই হন আর যেই হন, আপনি অত্যন্ত অভদ্র। বেটি লোকটা আবার হাসতে লাগলো, গা দুলিয়ে ভুঁড়ি নাচিয়ে। তারপর বলল, ওরে বাপু, আমার নাম ভগবান নয়, আমি স্বয়ং ভগবান। যাদের মূর্তি টূর্তি তোমরা পুজো করো তাদেরই একজন। ললিতাক্ষ নাস্তিক লোক, আর নাস্তিক বলেই তার ভগবত ভক্ত স্ত্রীর সঙ্গে প্রায় খুব ঝগড়া করেন।
তার স্ত্রী মোটেই তার নাস্তিকতাকে ভালো চোখে দেখেন না। ললিতাক্ষ লোকটার দিকে চেয়ে ঠাট্টার হাসি হেসে বললেন, ভগবান তো একটা বোগাস ব্যাপার, আমিও সব বিশ্বাস করি না। আর আপনাকেও আমার ভালো লোক মনে হচ্ছে না। আপনি থার্ড গ্রেড ম্যাজিশিয়ান মাত্র। অনেক সময় নষ্ট হয়েছে, এখন আসুন, নমস্কার। বেটে লোকটা আবার হাসতে লাগলো। তারপর বলল, বিশ্বাস করো না কি হে? জল জ্যান্ত দেখতে পাচ্ছ চোখের সামনে। কত লোক আমাকে একবার চোখের দেখা দেখার জন্য কত সাধ্য সাধনা করে। আমার ইয়ার্কি করার সময় নেই। ল্যাবরেটরিতে আমি একটা জরুরি কাজ করছি, আপনারা আসতে পারেন। বলতে বলতেই ললিতাক্ষ অবাক হয়ে গেলেন। বেটে লোকটার মধ্যে কি একটা পরিবর্তন অতি দ্রুত ঘটে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা গেল মেঝের উপর পাতা বাঘছালে স্বয়ং মহাদেব বসে আছেন। ছাই মাখা শরীর, মাথায় জটাজুট, ধ্যান নিমীলিত চোখ, সারা গায়ে ফোঁস করে সাপ ঘুরে বেড়াচ্ছে। ললিতাক্ষ তাড়াতাড়ি চোখ কচলাতে লাগলেন। ততক্ষণে শিবের বদলে ধনুর্ধর রামচন্দ্র দেখা দিয়েছেন। পর মুহূর্তেই রামচন্দ্র গায়েব হয়ে বংশীধারী কৃষ্ণকে দেখা গেল। বেটে লোকটা তেমনি গা জ্বালানো হাসি হেসে বলল, দেখলে তো, এবার প্রত্যয় হলো। ললিতাক্ষ একটু কেমন যেন হয়ে গেলেন। ম্যাজিশিয়ানরা অনেক কৌশল জানে ঠিকই, কিন্তু এটা ম্যাজিক বলে তার মনে হচ্ছিল না। একটু ধন্দে পড়ে কিন্তু করতে লাগলেন। এমন সময় অন্দরমহল থেকে তার স্ত্রী একটা শাঁখ হাতে আলুথালু হয়ে ছুটে এলেন। তোমার যে মহাপাপ হচ্ছে, স্বয়ং ভগবান এসেছেন আর তুমি তাকে গালমন্দ করছো। ওরে বনমালী, শিগগির জল, বাতাসা আর ফুল নিয়ে আয়, ধূপ দীপ জ্বালা। বেটে লোকটা ভুঁড়ি দুলিয়ে হাসতে লাগলো। ললিতাক্ষ স্ত্রী দীপ জেলে জল বাতাসা আর ফুল দিয়ে ঘণ্টা নেড়ে যাবতীয় স্তব্ধতে আউড়ে যেতে লাগলেন। ললিতাক্ষ বেকুবের মতো চেয়ে দেখতে লাগলেন। পুজো হয়ে গেলে ললিতাক্ষকে একটা কনুইয়ের ঠেলা দিয়ে গিন্নি বললেন, হলোটা কি তোমার? প্রণাম করো। ললিতাক্ষ অগত্যা অনভ্যস্ত ভঙ্গিতে একটা প্রণামও করে ফেললেন। বেটে লোকটা খুব খুশি হয়ে বলল, ললিতাক্ষ গাড়ল হলেও বৌমাটি ভারী লক্ষ্মীমন্ত। তা তোমরা বরটর চাইবে না? বরের কথায় কর্তাগিন্নি মুখ চাওয়াচাই করতে লাগলেন। লোকটা একটু হেসে বললেন, আরে লজ্জা কিসের, চেয়ে ফেলো, আমার আর বিশেষ সময় নেই। গিন্নি ধরা গলায় বললেন, আমি আর কি চাইব বাবা, স্বামী পুত্র নিয়ে যেন সুখে থাকতে পারি। তথাস্তু। ললিতাক্ষ করুণ গলায় বললেন, দ্বিতীয়বার নোবেল প্রাইজটি। তথাস্তু। এই বলে ভগবান উঠে দাঁড়ালেন। তারপর ললিতাক্ষর দিকে চেয়ে বললেন, তবে বাপু, আমারও কিছু চাওয়ার আছে। ওই যে কি একটা ওষুধ বানাচ্ছ, ওটা আর বানিও না। একটা দুটো দুরারোগ্য রোগ আছে বলেই মানুষ এখনো ভগবানের ডাক খোঁজ করে। রোগ ভোগ লোপাট হয়ে গেলে সেটুকুর পাটও উঠে যাবে। তুমি বরং একটা দাদের মলম বা আমাশার ওষুধ বানাও,
তাতেই নোবেল পেয়ে যাবে। বুঝেছ? যে আজ্ঞে। কিন্তু আর কিন্তু নয়, এখনই গিয়ে সব ফর্মুলা নষ্ট করে দাওগে। শুভস্য শীঘ্রম। ওকে যেতে হবে না ঠাকুর, আমি গিয়ে সব নর্দমায় ফেলে দিয়ে আসছি বলে গিন্নি উঠে গেলেন। বেটে লোকটা একটা বাতাসা মুখে পুড়ে উঠে পড়ল। তারপর ললিতাক্ষর দিকে চেয়ে বলল, চলি হে, অনেকটা দূর যেতে হবে। যাওয়ার আগে আসল কথাটা বলে যাই। আমি ভগবান টগবান নই, তবে গ্রহান্তরের মানুষ। পৃথিবীতে অনেক দিন ধরেই আমাদের আনাগোনা। মাদর থেকে তোমাদের মানুষ বানিয়েছি আমরাই। বিজ্ঞানের তালিম দিয়েছি। চাকা বানানো থেকে অ্যাটম বোমা তৈরি অবধি সব ব্যাপারেই আমাদের অদৃশ্য হাত ছিল। আর এসব যা দেখালাম তোমায়, সবই বুজরুকি বটে। তবে আসল ভগবানও একজন আছেন, কিন্তু তত দূরে তোমাদের ধারণা পৌঁছায় না বলে এই আমাদেরই তোমরা এতকাল ভগবান ভেবে পুজো আচ্চা করে এসেছ। ললিতাক্ষর লাফিয়ে উঠে বললেন, হ্যাঁ, তাহলে আমার দ্বিতীয় নোবেলের কি হবে? তার আমি কি জানি। আমার বর ফলে কি না তা আমি জানি না। ললিতাক্ষর রাগে কাঁপতে কাঁপতে বললেন, ইয়ার কি হচ্ছে? ঠিক আছে, ফর্মুলা আমার মুখস্থ। আমি ক্যান্সারের ওষুধ আবার বের করে ফেলব। লোকটা মাথা নাড়ল। না, বের করবে না। বের করলে কি হবে জানো? কি হবে? তুমি যে রোজ চুষি কাটি ছাড়া ঘুমোতে পারো না, সে কথা সবাইকে জানিয়ে দেব। কথাটা ঠিক। ললিতাক্ষ এত বড় বৈজ্ঞানিক হওয়া সত্ত্বেও বাচ্চা ছেলের মতো একটা স্বভাব আছে তার। এখনো চুষি কাটি ছাড়া তিনি ঘুমোতে পারেন না, কিন্তু সে কথা বাড়ির লোক ছাড়া কেউ জানে না। ললিতাক্ষ স্তিমিত হয়ে গিয়ে বললেন, যে আজ্ঞে। লোক দুটো বেরিয়ে গেল। আপনারা এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভগবানের আবির্ভাব গল্পটি। গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পাশের মানুষের সঙ্গে গল্পটি শেয়ার করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে গল্পটি শুনছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।